এখন আমরা যে টপিকসে যাব সেটা হচ্ছে বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস। বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস। এখান থেকে কিছু কোয়েশ্চেন হয়, আমরা সেটাই একটু দেখব। কেমন? প্রথমে আসি, আদর্শ গ্যাস জিনিসটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা। আদর্শ গ্যাস, তাহলে আদর্শ গ্যাস কারা? যারা সকল তাপমাত্রায় ও চাপে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে। তাহলে কি হবে বলতো? পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলে যারা, তাদেরকে বলে আদর্শ গ্যাস। 2, একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেটা হচ্ছে যারা আদর্শ গ্যাস তাদের ক্ষেত্রে ডিই বাই ডিভি এট কনস্ট্যান্ট টেম্পারেচার নট ইকুয়াল 0। এটার বাংলায় কি বলতেছি? স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। তাহলে বলতো যারা আদর্শ গ্যাস তাদের বৈশিষ্ট্য কি? স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। যারা আদর্শ গ্যাস তাদের ক্ষেত্রে বলতো অভ্যন্তরীণ শক্তি ডিই বাই ডিভি এট কনস্ট্যান্ট টেম্পারেচার নট ইকুয়াল 0, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। আরেকটা কনসেপ্ট 3 নাম্বার হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে বাস্তবে আদর্শ গ্যাসের কোনো ধরনের অস্তিত্বই নাই। সেই জিনিসটা কি? বাস্তবে অস্তিত্ব নেই। তাহলে 3 নাম্বার পয়েন্ট লিখে ফেলি কি? 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বাস্তবে অস্তিত্ব নেই। তাহলে বলো, বাস্তবে আদর্শ গ্যাস বলতে কিছু আছে নাকি যা আছে সবই রিয়েল গ্যাস বা আদর্শ গ্যাস? তাহলে যা আছে সবই হচ্ছে তোমার রিয়েল গ্যাস বা আদর্শ বাস্তব গ্যাস। তাহলে আদর্শ গ্যাস বলতে কিছুই নাই। কেমন? এরপর আসি, এবার আমরা যাই, তাহলে আদর্শ বলো, তাহলে বাস্তবে কি নাই রে? আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নাই। তাহলে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছি তোমাদেরকে, বলো নিচের কোনটি আদর্শ গ্যাস? হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন কোনোটিই নয়। কোনোটি নয়, কেননা বাস্তবে হচ্ছে কি আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নাই। তাহলে বলো, বাপ মায়ের ভদ্র ছেলে মেয়ে বলতে কেউ আছে রে? হুম? কেউই নাই। আদর্শের মতো ভান ধরতে পারো বা আদর্শের আচরণ করতে পারো। আমি বলি নাই, বিজ্ঞানী অ্যামেগা বলছে। তাহলে এবার আমরা সেটাতেই যাচ্ছি। অ্যামাগার বক্ররেখা, অ্যামাগাস কার্ভ। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রিটেন প্রশ্ন আসতে পারে, অ্যামাগার বক্ররেখা জিনিসটা কি? হ্যাঁ, অ্যামাগার বক্ররেখা জিনিসটা কি? তাহলে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি। তাহলে বলতো, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় বা যে রেখার সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলে অ্যামাগার বক্ররেখা। আবার বললাম, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলা হয়ে থাকে অ্যামাগার বক্ররেখা। বলো তাহলে অ্যামাগার বক্ররেখাটা কার সাপেক্ষে কার? 3টা কার্ভ ড্র করতেছি। প্রথম কার্ভ, অ্যামাগার বক্ররেখা হচ্ছে পিভি ভার্সেস পি, পিভি ভার্সেস পি। আরেকটা এমসিকিউ পেলাম, অ্যামাগার বক্ররেখা কার সাপেক্ষে কার? পিভি ভার্সেস পি। আরেকটা এমসিকিউ, অ্যামাগার বক্ররেখা পিভি ভার্সেস পি হলে, অ্যামাগার বক্ররেখা পিভি ভার্সেস পি হলে সেই সময় আদর্শ কারা? যারা ভূমির সাথে সমান্তরাল। তাহলে বলতো আদর্শ গ্যাসের সমীকরণটা বা আদর্শ গ্যাস কারা? যারা ভূমির সাথে সমান্তরাল বা ভূমির সাথে আনুভূমিকের সাথে সমান্তরাল, তারা হচ্ছে আদর্শ গ্যাস। ওই যে বাপ মা বলছে কোচিং এ যাওয়া, কোচিং থেকে সরাসরি বাসায় চলে আসবা, তার মানে যে পথে গেছে সেই পথে যদি ফেরত আসি হুবহু মেনে চলে, তারা হচ্ছে কি গ্যাস? আদর্শ গ্যাস। কিন্তু বাস্তবে এরকম কোনো অস্তিত্ব নাই, কেননা আমরা দেখতে পাই হাইড্রোজেন, হিলিয়াম হাইড্রোজেন হচ্ছে তোমার সরল রৈখিক ভাবে বৃদ্ধি পায়, আর বাকি যে গ্যাস গুলো আছে অর্থাৎ
মনে করো কার্বন ডাই অক্সাইড, মনে করো নাইট্রোজেন, এগুলার মান অর্থাৎ প্রথমে হ্রাস পায় পরে কি পায়, প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়, অর্থাৎ এগুলো হচ্ছে তোমার কি গ্যাস, বাস্তব গ্যাস। তাহলে আবার বলতেছি, যারা প্রথম কথা হচ্ছে আদর্শ গ্যাস কারা, যারা ভূমির সাথে সমান্তরাল রেখা শো করে তারাই হচ্ছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের কোনো উদাহরণ নাই। বাস্তব গ্যাস কারা, যাদের মান কি পায়, হাইড্রোজেন হিলিয়াম, কিছু আছে সরল রৈখিক ভাবে বৃদ্ধি পায়, কিছু আছে পি এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি পাবে, প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায়। সো এখান থেকে আরেকটা নোট আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ শিখলাম, সেটা কি বলতো, কার্ভের দিকে তাকায়া বলো, কার বিচ্যুতি বেশি হয়, যার আণবিক ভর বেশি, যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি। তাহলে বলো, চারটা গ্যাস দিয়ে তোমাকে একটা এমসিকিউ জিজ্ঞেস করতে পারে, চারটা গ্যাস দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে কোন গ্যাসের বিচ্যুতি সবচেয়ে বেশি। তাহলে বলো কার বিচ্যুতি সবচেয়ে বেশি, যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি। ওকে ফাইন, ফার্স্ট কার্ভটা দেখলাম, এবার আমরা সেকেন্ড কার্ভ দেখি। সেকেন্ড কার্ভ দেখবো হচ্ছে আমরা কিসের আলোকে, সেকেন্ড কার্ভ দেখবো আমরা আদর্শ গ্যাসের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক দিয়ে। হ্যাঁ, তাহলে সেকেন্ড কার্ভ, এটা হচ্ছে 1 নাম্বার কার্ভ বা ফার্স্ট কার্ভ, এটা হচ্ছে সেকেন্ড কার্ভ। যদি আমি সংকোচনশীলতা গুণাঙ্কের সাপেক্ষে জেড এর সাপেক্ষে পি এর লেখচিত্র অঙ্কন করি, জেড এর সাপেক্ষে পি এর লেখচিত্র অঙ্কন করি 0 1 2, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে জেড এর সাপেক্ষে, আবার বলতেছি কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে পি এর লেখচিত্র যদি আমরা অঙ্কন করি, দেখবো আমরা এক্স্যাক্টলি 1 এর সময় সেটা আদর্শ, আর বাস্তবের ক্ষেত্রে দেখা যায় যে হয় শুরুতে বৃদ্ধি পায়, না হয় প্রথমে হ্রাস পেয়ে পরে বৃদ্ধি পায়। যেখানে সংকুচনশীলতা গুণাঙ্ক জেড জিনিসটা কি, তাহলে বলো সংকুচনশীলতা গুণাঙ্ক বা জেড জিনিসটা হচ্ছে কি, জেড ইকুয়ালস টু হচ্ছে পিভি ভার্সেস এনআরটি। পিভি বাই এনআরটি কে বলা হয় থাকে সংকোচনশীলতা গুণাঙ্ক। যদি এক্স্যাক্টলি 1 হয় তবে সেটা হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে বলো একটা এমসিকিউ শিখে ফেললাম আমরা, সেটা হচ্ছে কি আদর্শ গ্যাসের জন্য জেড এর মান কত, এক্স্যাক্টলি 1, আর বাস্তব গ্যাসের জন্য হয় গ্রেটার দেন 1 অথবা লেস দেন 1 হলে সেটা কি গ্যাস, বাস্তব গ্যাস। তাহলে একটা ম্যাথও শিখে ফেললাম আমরা, ম্যাথের জন্য একটা শিখে ফেললাম, ম্যাথমেটিক্যাল কোন একটা ম্যাথে যদি আমাকে সংকোচনশীলতা গুণাঙ্ক বের করতে বলে, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে সংকোচনশীলতা গুণাঙ্ক বের করব, আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তো আমরা দেখে ফেললাম। 3 নাম্বার আরেকটা কার্ভ দেখি, 3 নাম্বার আরেকটা কার্ভ দেখে ফেলি। এখানে দুইটি ঝামেলা আছে, একটা হচ্ছে টেম্পারেচারের এফেক্ট, তাহলে ওমেগার বক্ররেখা, বাস্তব গ্যাস এবং আদর্শ আচরণ, এখানে দুইটা এফেক্ট কাজ করে, একটা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক, 2 নাম্বার হচ্ছে তাপ, 3 নাম্বার হচ্ছে চাপ। আমরা তাহলে এই কার্ভটা এখন একটু দেখব। তাহলে আবার আগের মতোই, যদি আমি পিভি ভার্সেস পি এর লেখচিত্র অঙ্কন করি, আমরা মনে করো চিত্রটা হচ্ছে নাইট্রোজেন গ্যাসের জন্য। হ্যাঁ, মনে করো আমি নাইট্রোজেন গ্যাস, চিত্র হচ্ছে নাইট্রোজেন গ্যাসের জন্য যদি আমি একটা কার্ভ ড্র করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই এটা তো মনে করো আদর্শ গ্যাসের কার্ভ। তাহলে মনে করো আমি কয়েকটা টেম্পারেচারের কার্ভ দেখালাম, আর এটা মনে করো অন্য একটা গ্যাসের জন্য, তাহলে এগুলো সব হচ্ছে নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেনের জন্য, নাইট্রোজেনের জন্য, আর এটা মনে করো হিলিয়াম, হিলিয়াম, হ্যাঁ হিলিয়াম হাইড্রোজেনের জন্য। একটু খেয়াল করে দেখো নাইট্রোজেনের কার্ভটার দিকে খেয়াল করো। আমি এই দুটো জিনিস একসাথে বোঝানোর জন্য বুঝাচ্ছি, একটা হচ্ছে তাপমাত্রার এফেক্ট, একটা হচ্ছে চাপের এফেক্ট বোঝানোর জন্য। হ্যাঁ, নাইট্রোজেন গ্যাসের তাপমাত্রার দিকে খেয়াল করি আমরা, মনে করো এটা টেম্পারেচার 900 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে করো 1100 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে করো 1300 ডিগ্রি সেলসিয়াস। এটা খেয়াল করো, সাপোজ এটা আমি অ্যাজিউম করে নিছি। হ্যাঁ, নরমাল একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে আদর্শ আচরণ, এটা হচ্ছে মনে করো হাই টেম্পারেচারটা, সরি এটা মনে করো হাই টেম্পারেচারটা, আর এটা মনে করো লো টেম্পারেচারটা। একটা জিনিস খেয়াল করে দেখো তো, যখন আমার লো টেম্পারেচার ছিল, যখন আমার লো টেম্পারেচার 900 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন সেটা আদর্শের যে কার্ভটা সেটা থেকে তার ডেভিয়েশনটা কি বেশি ছিল না কম ছিল? তাহলে যখন আমার টেম্পারেচারটা কম, তখন সেটার আদর্শ আচরণ থেকে বিচ্যুতি অনেক বেশি। আবার বলো তো কি বললাম রে? টেম্পারেচার কম, আদর্শ বিচ্যুতি অনেক বেশি। হ্যাঁ, বিচ্যুতি বেশি। আবার
টেম্পারেচার যখন বাড়াই দিছি তখন খেয়াল করে দেখো আদর্শ না হোক অন্তত আদর্শের কাছাকাছি চলে আসছে না। ওকে, আরেকটা এফেক্ট খেয়াল করো, এবার প্রেসারের এফেক্টটা খেয়াল করো। মনে করো এইদিকে লো প্রেসার ছিল, এদিকে মনে করো হাই প্রেসার। তাহলে দেখো যত লো প্রেসার ছিল তখন সেটা আদর্শ না হোক অন্তত আদর্শের কাছাকাছি ছিল, বাট যতই আমরা প্রেসার বাড়াচ্ছি তখন সেটার ডেভিয়েশনটা কি হচ্ছে, বেশি হচ্ছে। এই বুঝতে পারছো ঘটনাটা? তাহলে বলো তো কখন বাস্তব গ্যাস আদর্শের ন্যায় আচরণ করে? এগুলো সবগুলো তো বাস্তব গ্যাস। তাহলে বলো কখন বাস্তব গ্যাস সমূহ আদর্শ না হোক আদর্শের কাছাকাছি আচরণ করতেছে? হাই টেম্পারেচারে, লো প্রেসারে। হ্যাঁ, হাই টেম্পারেচার, লো প্রেসার। তাহলে আমরা এই নোট দুইটা একটু শিখে ফেলি। তাহলে বলো বাস্তব কখন আদর্শের ন্যায় আচরণ করবে? এই দুইটা নোট আমরা একটু দেখে ফেলি, দুইটা নোট। তাহলে বাস্তব গ্যাস আদর্শের ন্যায় আচরণ করবে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে কখন বলো তাহলে? উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রায়, হাই টেম্পারেচার এবং কোথায়? নিম্ন চাপে, লো প্রেসার, HTLP। হ্যাঁ, আরে সহজ ভাষায় বুঝো না ভাই। তুমি বাপ মায়ের, এই যে দেখো বাপ মায়ের ভদ্র ছেলে আদর্শ কখন হব চিন্তা করে দেখো। লো প্রেসারে থাকতে হবে, কোনো প্রেসার দেওয়া যাবে না। 2, টাকা পয়সা বাড়াই দিতে হবে। হ্যাঁ, তাহলে এই যে খেয়াল করে দেখো কখন আমি ভদ্র ছেলে মেয়ে হয়ে যাব, হাত ভর্তি টাকা পয়সা দাও, সেটার কোনো হিসাব চাইতে পারবা না, আমার সাথে মায়ের কোনো ঝগড়া হবে। আর কখন বিচ্যুত বেশি হবে, মনে করো দিছো 10 টাকা, সেটার জন্য আবার দিন রাত ফুটাবা। অর্থাৎ টেম্পারেচারটা কম আবার রাখছো হাই প্রেসারে, তাহলে তো ডেভিয়েশন হবেই। তাহলে বলো তো কখন বিচ্যুত হবে, কখন আদর্শের ন্যায় আচরণ করবে? বলো কখন আদর্শের ন্যায় আচরণ করবে? আদর্শের ন্যায় আচরণ করবে কখন? উচ্চ তাপমাত্রা। তাহলে কোন ধরনের প্রেসার না দিলে, কোন ধরনের হাই প্রেসার অ্যাপ্লাই না করলে তবে সেটা কিসের ন্যায় আচরণ করবে? আদর্শের ন্যায় আচরণ করবে। আর বিচ্যুত কখন হবে? হাই প্রেসারে। ওকে ফাইন। তাহলে আমরা বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের যে ইয়ার কোয়েশ্চেন গুলো আসছে আমি আবার রিপিট করতেছি। আদর্শ গ্যাস থেকে যে প্রশ্নটা আসে, নিচের কোনটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি আদর্শ গ্যাস? তারপর প্রশ্ন আসে আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি যে রেখার সাহায্যে, সেটা কি রেখা? রিটেন প্রশ্ন, অ্যামেগার বক্ররেখা জিনিসটা কি? তারপর বলে অ্যামেগার বক্ররেখার কার্ভটা কার সাপেক্ষে কার্ভ? পিভি ভার্সেস পি। আনুভূমিকের সাথে সমান্তরাল হলে বা ভূমির সাথে সমান্তরাল হলে সেটা কি? আদর্শ। হাইড্রোজেন হিলিয়াম সরল রৈখিক ভাবে বৃদ্ধি পায়। এরপরে প্রশ্ন হচ্ছে কার বিচ্যুতি সবচেয়ে বেশি? যার আণবিক ভর বেশি তার বেশি বিচ্যুতি। তারপরে কখন আদর্শে ন্যায় আচরণ করে, কখন বিচ্যুত বেশি হয়। আর হচ্ছে সংকুচনশীলতা গুণাঙ্কের ক্ষেত্রে আদর্শের কখন আদর্শ কখন বাস্তব। বুঝতে পারছি এই টপিকসটা? ওকে ফাইন, এবার যাও তাহলে। তাহলে বাস্তব আদর্শ কেসে আমার যে ইকুয়েশনটা ছিল সেখানে দুইটা জায়গায় ফল্ট ছিল, একটা ছিল প্রেসারের, একটা ছিল ভলিউমের। তাহলে আমরা সেই জিনিসটা একটু কারেকশন করে ফেলি। শিরোনাম তাহলে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশনে বা আদর্শ গ্যাস সমীকরণে আমাদের যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো যদি আমরা ওভারকাম করি তাহলে আমরা কি পাই বলতো? P প্লাস n স্কয়ার a বাই v স্কয়ার ইনটু v মাইনাস nv ইকুয়ালস টু nRT। এই সমীকরণটাকে বলা হয় থাকে কি সমীকরণ? বাস্তব গ্যাসের সমীকরণ। তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা মূলত কিসের সমীকরণ? সমীকরণ। তাহলে আমাদের আইডিয়াল গ্যাস ইকুয়েশনে যে PV ইকুয়াল টু nRT ছিল, যে PV ইকুয়াল টু nRT ছিল, সেখানে দুইটা জায়গায় ত্রুটি ছিল, একটা প্রেসারের ত্রুটি, একটা ভলিউমের ত্রুটি। সেখানে ছোট হাতের এটা কি তাহলে?
ছোট হাতের এ কে আমরা বলে থাকি আন্ত আণবিক আকর্ষণ ত্রুটি। কি বলে থাকি? আন্ত আণবিক আকর্ষণ ত্রুটি, যেখানে তার এককটা কি? এ এর একক কি তাহলে? অ্যাটমসফিয়ার। এ দিয়ে অ্যাটমসফিয়ার, লিটার স্কয়ার, পার মোল স্কয়ার। আর ছোট হাতের বি কে বলা হয় থাকে কি? আয়তন ত্রুটি। আয়তন ত্রুটি, যার একক কি বলো তাহলে? লিটার পার মোল। পার মোল। পার মোল। লিটার পার মোল। ওকে, তাহলে এখান থেকে আমরা এবার একটা ম্যাথ দেখে ফেলি। হ্যাঁ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে। তাহলে এগুলো আর রিটেন কোয়েশ্চেনে যাচ্ছি না, যেগুলো এমসিকিউ আকারে আসে আমি সেটাই যাচ্ছি। এটার উপর একটা ম্যাথ দেখে ফেলি। তাহলে কোয়েশ্চেনটা কি একটু দেখে ফেলি। মনে করো একটা কোয়েশ্চেন দেওয়া আছে এরকম, P plus 0.04 A by V into V minus 0.2 V equal to 0.2 RT। আমি প্রশ্ন করলাম এই সমীকরণের আলোকে, কয়েকটা প্রশ্ন হইতে পারে এই সমীকরণ, আমি একটা প্রশ্ন দিচ্ছি, মানে আমি সবগুলাই দিচ্ছি, একটাই কোয়েশ্চেন হইতে পারে এখান থেকে। হ্যাঁ, এই সমীকরণের আলোকে কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা কত? এই সমীকরণের আলোকে কার্বন ডাই অক্সাইডের মোল কত? কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা কত? কার্বন ডাই অক্সাইডের ভর কত? অর্থাৎ এই সমীকরণটা মূলত কয় মোল কার্বন ডাই অক্সাইডের জন্য প্রযোজ্য? এই সমীকরণের আলোকে কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? এই সমীকরণের আলোকে কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা কত? ভর কত? একটা বের করে ফেলি। আগে প্রথমটা বের করে ফেলি। প্রথম যে জিনিসটা দরকার আমরা সেটাই বের করে ফেলি। বলো তাহলে এই সমীকরণটাকে তুমি এই সমীকরণের সাথে ম্যাচ করাও। এই সমীকরণের সাথে এই সমীকরণের ম্যাচ করাও তো। বলো n এর মান কত পাও? 0.2। 0.2। বলো এই সমীকরণটা মূলত কয় মোল কার্বন ডাই অক্সাইডের জন্য? 0.2 মোল। হয়ে গেছে। এবার বলো 1 মোল কোন গ্যাসের আয়তন কত? 22.4। তাহলে 0.2 মোল কোন গ্যাসের আয়তন কত? 3.2। এবার বলো 1 মোল কোন গ্যাসে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা কত? 6.02 into 10 to the power 23। 6.02 into 10 to the power 23। তাহলে 0.2 মোল কোন গ্যাসে অণুর সংখ্যা কত? 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কয় গ্রাম? 44 গ্রাম। তাহলে 0.2 মোল কার্বন ডাই অক্সাইডের ভর কত? বলো ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখান থেকে আমরা আবার বলতেছি নিচের কোনটি ভ্যান ডার ওয়ালস সমীকরণ? ভ্যান ডার ওয়ালস সমীকরণটা নিচের কোনটি বাস্তব গ্যাসের সমীকরণ? এখানে এ এর একক কি, বি এর একক কি, তারপর হচ্ছে এই সমীকরণের আলোকে একটা ম্যাথ। তাহলে ম্যাথমেটিক্যাল টার্ম রিলেটেড আমরা সবগুলাই দেখে ফেললাম। আমরা প্রথমে যে ম্যাথ গুলো দেখছিলাম, বয়েলের সূত্র রিলেটেড, চার্লসের সূত্র রিলেটেড, গ্যালুসাকের সূত্র রিলেটেড, বয়েল চার্লসের সমন্বয় সূত্র। তারপর আমরা দেখছিলাম হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণের ম্যাথ গুলা, 4 ধরনের ম্যাথ দেখছিলাম আমরা। এরপর দেখছিলাম আদর্শ গ্যাস সমীকরণের পরে হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, আরএমএস বেগ নির্ণয়, গতিশক্তি নির্ণয়, ভ্যান ডার ওয়ালস সমীকরণ রিলেটেড। সব ম্যাথমেটিক্যাল, এই চ্যাপ্টারে যত ম্যাথমেটিক্যাল টার্ম আছে সবগুলা দেখলাম। কেমন? এবার হচ্ছে বাকি পার্ট গুলা, থিওরিটিক্যাল পার্ট গুলা আমরা প্রথমে দেখে ফেলি। এবার শিরোনাম দাও গ্রিন হাউস। প্রথমে তো গ্যাস তরলীকরণটা দেখে ফেলি। হ্যাঁ, এগুলো বাকিগুলো হচ্ছে থিওরিটিক্যাল, আমি জাস্ট লেকচার শিট থেকে দেখিয়ে দিব, অথবা মেইন বই থেকে কোথায় কি পড়তে হবে তোমাদেরকে একটু দেখিয়ে দিব। হ্যাঁ, এবার যে টপিকসটা আমরা যাব সেটা হচ্ছে গ্যাস তরলীকরণ। গ্যাস তরলীকরণের মধ্যে প্রথম যে জিনিসটা দেখবো আমরা সেটা হচ্ছে গ্যাস সূত্র প্রয়োগ। গ্যাস সূত্র প্রয়োগ সেই জিনিসটা কি বলতো? ভি ইজ প্রপোর্শনাল, কি শিখছিলাম আমরা? 1/p। আর একটা শিখছিলাম ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে বলো আমরা যখন কি করে দিব, তোমার তাপমাত্রা বাড়ে, চাপ যখন আমরা বাড়াই দিব, হাই প্রেসার যখন দিব, তখন ভলিউম কি হয়ে যাবে? কমে যাবে। ভলিউম কি হয়ে যাবে?
কমে যাবে। কমে। আবার যখন লো টেম্পারেচার দিব তখনও ভলিউম কি হয়ে যাবে, কমে যাবে। কমে। সো লো টেম্পারেচারে এবং হাই প্রেসারে গ্যাসকে কিসে পরিণত করা যায়, তরলে পরিণত করা যায়। বুঝতে পারছো কিনা বলো তাহলে। তাহলে যখন আমরা কোন একটা গ্যাসকে স্কুইজড করে বা সংকুচিত করে ভলিউম কমাই ফেললাম, তখন আমরা শিখছিলাম না অণুসমূহের আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পাবে, তারা কাছে চলে আসবে, ফলে সেটা কিসে পরিণত হয়ে যাবে, তরলে তরল। পরিণত হয়ে যাবে। তাহলে লো টেম্পারেচারে এবং হাই প্রেসারে গ্যাসকে কিসে পরিণত করা যায়, তরলীকরণে। এইভাবে আমরা গ্যাস সূত্র প্রয়োগ করে গ্যাসকে তরলে পরিণত করতে পারি। 2 নাম্বার যে প্রভাবটা সেটা হচ্ছে জুল থমসন প্রভাব। 2 নাম্বার যে এফেক্টটা সেটা কি বলো তাহলে, জুল থমসন প্রভাব। রিটেন প্রশ্নে আসতে পারে এটা, জুল থমসন প্রভাবটা ব্যাখ্যা করো। সেই জিনিসটা কি, এটা মুখের হাওয়ার মতো করে কল্পনা করো। তাহলে মানে তোমার মুখের যে হাওয়াটা আছে সেটাকে তুমি মুখ বন্ধ করে ফেলো, এরকম মুখ বন্ধ করে ফেলছো। তার মানে কি করছো, কোন গ্যাসকে উচ্চ চাপে তুমি সংকুচিত করে ফেলছো। হ্যাঁ, এরকম করে কোন একটা গ্যাসকে তুমি উচ্চ চাপে সংকুচিত করে ফেলছো। এবার তুমি এটা মুখটা হাওয়া দিয়ে রুমের ভেতরে ছেড়ে দাও, ছেড়ে দিলে তুমি কি পাচ্ছ, কোন গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে একটা সচিদ্র প্লাগের ভেতর দিয়ে যখন আমরা নিম্ন চাপের একটা এলাকায় ছেড়ে দিব, তখন সেটা টেম্পারেচার কি পাবে, হ্রাস পাবে। বুঝাইতে পারি নাই মনে হয়, আবার বুঝিয়ে বলতেছি। কোন গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে একটা সরু ছিদ্র পথে নিম্ন চাপে ছেড়ে দিলে তাপমাত্রা হ্রাস পায়। তাহলে বলো, তাপমাত্রা হ্রাস পেলে ভলিউম কমে যাবে, ভলিউম কমে গেলে তখন গ্যাসটা কিসে পরিণত হয়ে যাবে, তরলে পরিণত হয়ে যাবে। তাহলে আবার বলো, জুল থমসন প্রভাব জিনিসটা কি, কোন গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে সছিদ্র প্লাগের ভেতর দিয়ে নিম্ন চাপে ছেড়ে দিলে তাপমাত্রা হ্রাস পায়। 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে হিমমিশ্র প্রয়োগ। 3 নাম্বার যে জিনিসটা সেটা কি বলতো, হিমমিশ্র প্রয়োগ। হিমমিশ্র প্রয়োগে আমি তোমাদেরকে দুটো উদাহরণ দেখাচ্ছি। অর্থাৎ কোনো কিছু যখন তুমি মিক্সড করে দিবা, একটার সাথে একটা যখন মিক্সড করে দিবা, তখন সেটাকে আমরা বলে থাকি হিমমিশ্র প্রয়োগ। যেমন সোডিয়াম ক্লোরাইডের সাথে তুমি যখন বরফকে মিক্সড করে দিলাম, সোডিয়াম ক্লোরাইডের সাথে তুমি যখন বরফকে মিশ্রিত করে দিলা, তখন সেটা টেম্পারেচারটা ফল করে -20°C হয়ে যাচ্ছে, টেম্পারেচার ফল করতেছে। হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে বরফ দিলে -54°C হয়ে যাচ্ছে। সো সোডিয়াম ক্লোরাইডের সাথে বরফ দিলে সেটা টেম্পারেচার ফল করে -20°, আর ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে বরফ দিলে সেটা -54°C চলে আসতেছে। আচ্ছা, একটা টেম্পারেচার বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে বয়েল তাপমাত্রা। ছোট্ট একটা সংজ্ঞা একটু শিখে ফেলো তো। ওই যে আমরা দেখছিলাম না রে, একটা টেম্পারেচারে এসে এসে সেটা কি বাস্তবগুলো আদর্শের ন্যায় আচরণ করছিল না, দেখছিলাম না? তাহলে সেই সংজ্ঞাটা একটু লিখে ফেলি। যে তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তাহলে কি বললাম, যে তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে সেই তাপমাত্রাকে বলে বয়েল তাপমাত্রা। উদাহরণ, নাইট্রোজেনের বয়েল তাপমাত্রা কত? নাইট্রোজেনের বয়েল তাপমাত্রা হচ্ছে -154°C, -156°C। তাহলে ওই যে একটা টেম্পারেচার আমরা দেখছিলাম, যে টেম্পারেচারে এসে সেটা কিসের ন্যায় আচরণ করতেছিল, আদর্শ গ্যাসের ন্যায়। আদর্শ গ্যাসের ন্যায়। তাহলে গ্যাস তরলীকরণের জন্য আমরা কি কি পেলাম, গ্যাস সূত্র প্রয়োগ, হিমমিশ্র প্রয়োগ, জুল থমসন প্রভাব, আরেকটা আছে হচ্ছে তোমার ক্লট পদ্ধতি বলা হয় থাকে, আরেকটা পদ্ধতি আছে 4 নাম্বার ক্লট পদ্ধতি। এই 4 ধরনের পদ্ধতির সাহায্যে আমরা, অথবা লিন্ডে পদ্ধতি, এটা লিন্ডে পদ্ধতি লিখো। এই 4 পদ্ধতিতে আমরা সাধারণত কোন একটা গ্যাসকে কিসে পরিণত করি, তরলে পরিণত করি। বুঝতে পারছি? এবার বাকি টপিকস গুলো আমি জাস্ট মেইন বই থেকে একটু আলোচনা, আর আধা ঘন্টার ভিতরে আমাদের ক্লাসটা শেষ করব, 5:30টায় আমরা ক্লাসটা শেষ করব। আমি জাস্ট টপিকস গুলো দিচ্ছি, ইম্পর্টেন্ট কোন এমসিকিউ থাকলে তোমরা সেটা খাতায় নোট করে রাখো। হ্যাঁ, প্রথমে এবার আসি পরের টপিকস, নাইট্রোজেন ফিক্সেশন। আমি মূল আলোচনাটাই করে দিচ্ছি। সেটা হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন সাধারণত বিক্রিয়া করে না, বাট বজ্রপাতের সময় বজ্রপাত
সময় প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উৎপন্ন হয়, তখন সাধারণত নাইট্রিক অক্সাইড, এই নাইট্রিক অক্সাইড অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসের অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডে পরিণত হলো। তাহলে মূল ঘটনাটা কি? মূল ঘটনাটা কি বলো তাহলে? বায়ুমণ্ডলের যে নাইট্রোজেনটা আছে, আমরা তো জানি বায়ুমণ্ডলে কত পার্সেন্ট আছে রে? বায়ুমণ্ডলে নাইট্রোজেন কত পার্সেন্ট আছে মনে আছে? 78%। 78%। তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা, এই নাইট্রিক অ্যাসিড যখন ভূপৃষ্ঠে কি হিসেবে চলে আসলো, বৃষ্টির পানির সাথে চলে আসলো, তখন সেটা কি রূপে সঞ্চিত হলো মাটিতে? নাইট্রিক অ্যাসিড রূপে বৃষ্টির পানি হিসেবে চলে আসলো। অর্থাৎ বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা নাইট্রেট আয়ন রূপে, বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা ভূপৃষ্ঠে সংবন্ধ হওয়ার এই যে প্রক্রিয়া, সেটাকেই বলা হয়ে থাকে নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে নাইট্রোজেন ফিক্সেশনের সংজ্ঞাটা কি বলো তাহলে? কি বায়ুমণ্ডলের নাইট্রোজেন কি হিসেবে ভূপৃষ্ঠে কি হিসেবে সঞ্চিত হলো, ভূপৃষ্ঠে এই যে সঞ্চিত হলো সেই পরিমাণটাকে আমরা বলে থাকি কি সাধারণত? নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন গঠিত যৌগকে বলে অ্যাজোট যৌগ। আবার বলতো নাইট্রোজেন গঠিত যৌগকে কি বলে রে? অ্যাজোট যৌগ। তাহলে নাইট্রোজেনটা ফিক্সড হলো, হ্যাঁ। এবার এই নাইট্রোজেনটা এবার কি হবে? জীবদেহের বিভিন্ন নাইট্রোসোফাইং ব্যাকটেরিয়ার প্রভাবে সেটা অ্যামোনিয়া গ্যাসে পরিণত হবে। পরবর্তীতে এই নাইট্রোজেনটা কি হিসেবে পরিণত হলো? নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ার কারণে নাইট্রোজেনটা কিসে পরিণত হলো? নাইট্রাইটে রূপান্তর হলো। অ্যানারোবিক ব্যাকটেরিয়া আবার ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়ার মাধ্যমে অ্যামোনিয়াকে নাইট্রোজেনে রূপান্তর করে। তার মানে ওভারঅল একটা সাইকেল আছে। তাহলে এই নাইট্রিক অ্যাসিড আবার কি রূপে? যখন বৃষ্টির পানির সাথে মিশ্রিত হলো, এই নাইট্রিক অ্যাসিডটা বৃষ্টির পানির সাথে আসলো, তো এই নাইট্রিক অ্যাসিডটা বৃষ্টির পানি রূপে আসলো, তো তাহলে বৃষ্টির পানির মধ্যে আমরা তো জানি মাটির মধ্যে চুন, চুনাপাথর প্রভৃতি মিশ্রিত আছে, তখন সেগুলা কি হিসেবে সঞ্চিত হলো? নাইট্রেট রূপে সঞ্চিত হলো, হ্যাঁ। তাহলে বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা ভূপৃষ্ঠে নাইট্রেট রূপে সঞ্চিত হলো। এই যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা বলে থাকি কি? নাইট্রোজেন ফিক্সেশন। আর ডিনাইট্রিফিকেশন জিনিসটা কি? ডিনাইট্রিফিকেশন জিনিসটা কি রে? এই নাইট্রিক অ্যাসিডটাকে ডিনাইট্রিফিকেশন জিনিসটা একটু কি দেখে ফেলি তাহলে। এই নাইট্রিক অ্যাসিডটাকে অ্যানারোবিক ব্যাকটেরিয়া বা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রোজেন গ্যাস রূপে যখন বাতাসে ছেড়ে দিল, সেই ঘটনাটাকে আমরা বলে থাকি ডিনাইট্রিফিকেশন। তাহলে নাইট্রিফিকেশনের উল্টাটাই হচ্ছে কি? ডিনাইট্রিফিকেশন। তাহলে এখানে যে ব্যাকটেরিয়াটা, সেটা হচ্ছে কি? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তাহলে এখান থেকে আসার মতো যে যে কোয়েশ্চেন গুলো, সেগুলো আমি আবার বলতেছি। সেই প্রশ্নগুলো আবার বলতেছি, সেটা কি কি বলো তাহলে। প্রথমে কি বললাম? এখান থেকে আর একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে উদ্ভিদ অ্যামোনিয়াকে কি রূপে গ্রহণ করে? কি রূপে গ্রহণ করে? NH4+ আয়ন রূপে গ্রহণ করে। তাহলে আমরা দেখে ফেলি। নরমালি অ্যাজোট যৌগগুলা বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, বাট হাই টেম্পারেচারে প্রায় 3000, এখানে এটাই একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা নাইট্রিক অক্সাইড, পরবর্তী সেটা নাইট্রিক অ্যাসিডে পরিণত হলো, সেটা বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে আপতিত হলো, বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের যে চুন, চুনাপাথর সেগুলাকে নাইট্রেটে পরিণত করে ফেললো। এভাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেন নাইট্রেট রূপে সঞ্চিত হলো। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে নাইট্রিফিকেশন। এবার মানুষ মরে গেল, পচে গেল, সেগুলো এখন কি করলো? এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া গুলো এখন কি করলো? নাইট্রেট গুলাকে নাইট্রোজেন গ্যাস রূপে বাতাসে ছেড়ে দিচ্ছে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে ডিনাইট্রিফিকেশন। আর উদ্ভিদ সাধারণত আমরা যে ইউরিয়া সার গুলা ইউজ করি, সেখানকার যে অ্যামোনিয়াটা, সেটা সে কি হিসেবে গ্রহণ করে? অ্যামোনিয়াম আয়ন রূপে গ্রহণ করে। এবার চলে যাই আমরা গ্রিন হাউস। নেক্সট টপিক শিরোনাম দাও, গ্রিন হাউস। আর 15 মিনিট আমাদের আশা করি মাগরিবের নামাজের টাইম থাকবে। এই বুঝতে পারছো? মুছে দিচ্ছি। এবার শিরোনাম দাও, গ্রিন হাউস।
গ্রিন হাউস এফেক্ট। তাহলে এখানে সাধারণত পার্সেন্টেজটা বেশি আসে, হ্যাঁ, কোন গ্যাসের পার্সেন্টেজ বেশি বেশি সেটাই পরীক্ষায় বেশি আসে। আমরা একটা চার্ট করে দেখে ফেলি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা বেশি আসে, কোন গ্যাসটা। তাহলে প্রথম যে প্রশ্নটা, গ্রিন হাউসের মধ্যে কার উপাদানটা সবচেয়ে বেশি, বলো তাহলে গ্রিন হাউসের জন্য বা গ্রিন হাউস এফেক্টের জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটা? গ্রিন CFC হাউস এফেক্টের জন্য এই যে ভুলটা কার্বন করে ডাই ফেলছো, ওজোন স্তর ধ্বংসের জন্য হচ্ছে সিএফসি, বাট গ্রিন হাউসের জন্য বা গ্রিন হাউস প্রভাবের জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটা? কার্বন মনোক্সাইড কার্বন কার্বন ডাইঅক্সাইড। ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। এই যে ভুলগুলা কেন করতেছো? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 50%। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কত পার্সেন্ট? 50%। তারপরে হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে 19%। কার্বন ডাইঅক্সাইড, মিথেন। তারপর হচ্ছে ওজোন। ওজোন হচ্ছে 18% কার্বন ডাইঅক্সাইড। তারপরে হচ্ছে সিএফসি। সিএফসি হচ্ছে 16%। তারপরে আসি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন, সিএফসি। তারপরে আসি হচ্ছে তোমার নাইট্রিক নক্স যেগুলো আছে আর কি, হ্যাঁ, নক্স গুলা হচ্ছে কত পার্সেন্ট? 5%। আর সবচেয়ে একটা প্রশ্ন হচ্ছে পানি বা জলীয় বাষ্প, ওয়াটার ভেপার। এভাবে প্রশ্নটা লিখে ফেলি, ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প হচ্ছে 2%। তাহলে প্রশ্নটা কিভাবে আসছিল আমরা সেটা একটু দেখে ফেলি। গ্রিন হাউসের উপাদান, এখান থেকে একটা প্রশ্ন আসছিল এরকম, নিচের কোনটি গ্রিন হাউসের উপাদান নয়? এখানে অনেকে পানি বাষ্প দাগাইছিল, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, সো এই জায়গাটা একটু ফোকাস করবা, হ্যাঁ। তাহলে গ্রিন হাউসের পানি বাষ্প বা জলীয় বাষ্পটা কিন্তু গ্রিন হাউসের উপাদান। পরের প্রশ্ন, গ্রিন হাউসের জন্য সবচেয়ে বেশি দায়ী কোনটা? কার্বন ডাইঅক্সাইড। অন্য কথায় গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কোনটা দায়ী? কার্বন ডাইঅক্সাইড। তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কোনটা দায়ী? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমি আবার বলতেছি, গ্রিন হাউস জিনিসটা হচ্ছে কাছে ঘেরা সবুজ ঘর। এখানে হচ্ছে লো রেঞ্জের, অর্থাৎ যেগুলো তরঙ্গ দৈর্ঘ্য নিম্ন, সেগুলো খুব সহজে প্রবেশ করবে, কিন্তু বিকিরিত হওয়ার সময় যে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য গুলো বের হয় সেটা বের হইতে পারবে না। ফলে সেখানে দীর্ঘদিন যাবৎ সেখানে কি থাকে? তাহলে আবার দেখো, গ্রিন হাউস, মনে করো সূর্যরশ্মি, হ্যাঁ, সূর্যরশ্মি থেকে যে লাইটটা আসতেছে সেটা হচ্ছে নিম্ন তরঙ্গ। নিম্ন তরঙ্গের আলো আসলো, এখান থেকে যে বিকিরিত হচ্ছে সেটা হচ্ছে দীর্ঘ তরঙ্গ। তাহলে দীর্ঘ তরঙ্গের আলোটা আর ফেরত যেতে পারতেছে না, ফলে তখন সে এই ঘরকে কি রাখতেছে? উত্তপ্ত রাখতেছে। তাহলে শীত প্রধান দেশে সবজি উৎপাদনের জন্য ব্যবহার করা হয় গ্রিন হাউস। বর্তমান সময়ে আমাদের পৃথিবীটাতেও এরকম কার্বন ডাইঅক্সাইডটাও একদম গ্রিন হাউসের মতো কাজ করতেছে। আমাদের পৃথিবীতে, এটা যদি আমি পৃথিবী ধরি, তাহলে পৃথিবীর চারপাশে যখন আমার কার্বন ডাইঅক্সাইডের লেয়ার বেড়ে যাচ্ছে, তখন যে সূর্যরশ্মিটা আসতেছে সেই সূর্যরশ্মিকে সে ট্র্যাপ করে ফেলতেছে, আর যেতে পারতেছে না। ফলে কি হয়ে যাচ্ছে? পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে, মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে। মেরু অঞ্চলের বরফ গলে গেলে কি হবে? ওই যে, হ্যাঁ, পানির স্তর বেড়ে যাবে, ফলে পরবর্তীতে সেটা কি হবে? হ্যাঁ, ওকে, গ্রিন হাউস গেলে এবার আসি হচ্ছে সিএফসি বা নাইট্রোজেন, ওটা কি দিবেন যে 5% কোনটা? ওটা? নাইট্রিক অক্সাইড মানে নক্স আর কি। নাইট্রোজেনের বিভিন্ন 5টা অক্সাইড আছে না, এটার সাথে আমি এক্স দিলাম, সেটা হচ্ছে 1 2 3 যে কোনো একটা হতে পারে, N2 3 NO N2 4 N2 5 এরকম করে নাইট্রোজেনের 5টা অক্সাইড আছে না, এই 5টা অক্সাইডের যে কোনো একটা অক্সাইড আর কি, হ্যাঁ। এবার আসি সিএফসি বা ওজোন স্তর। তাহলে এবার আসি, বলতো ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী হচ্ছে এই যে ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে বলতো সিএফসি মূলত কিসের জন্য দায়ী? তাহলে এই দুইটা প্রশ্নে সবসময় কনফিউশন লেগে যায়, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কোনটা দায়ী আর ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। তাহলে বলো ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী হচ্ছে কোনটা? সিএফসি। সিএফসির দুইটা উপাদান আছে, একটা হচ্ছে সিএফসি 11 আর একটা হচ্ছে সিএফসি 12। তাহলে এই দুইটা সংকেতটা মনে রাখবে, এটার সাথে 2 থাকবে, হ্যাঁ, CF2 CL2 আর এটা হচ্ছে CF CL3। নামকরণটা সিম্পলি দেখিয়ে দিচ্ছি। নামকরণটা হচ্ছে, যদি সিএফসি হয় তাহলে তো সিএফসি, আর যদি এই সিএফসি হয় তাহলে প্রথমে কি করব? সিএফসি বা এই সিএফসি। যদি এখানে যদি কোনো হাইড্রোজেন না থাকে তাহলে সিম্পলি সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। আর যদি কি না থাকে, যদি হাইড্রোজেন না থাকে তাহলে সিম্পলি সিএফসি। প্রথম কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আমি একটু ডিটেলস বুঝিয়ে দিব পরে। একক স্থানীয় অঙ্কে যেটা বসাবো সেটা হচ্ছে ফ্লোরিনের সংখ্যা। একক স্থানীয় অঙ্কে কোনটা বসাবো? ফ্লোরিনের সংখ্যা। দশক স্থানীয় অঙ্কে যেটা বসাবো সেটা হচ্ছে হাইড্রোজেন +1, যতটা হাইড্রোজেন আছে +1। আর 4 নম্বরে বসাবো হচ্ছে শতক স্থানীয় অঙ্কে যেটা বসাবো সেটা হচ্ছে কার্বন -1। বুঝতে পারছো কিনা দেখো, একটা স্ট্রাকচার দেখলে বুঝতে পারবা।
একটা স্ট্রাকচার দেখলে বুঝতে পারবা। যেমন তোমাকে আমি একটা স্ট্রাকচার রাখতে দিলাম এরকম CF2HClO4 কি দিলাম CF2HCl4 CF2 কি দিলাম রে CF2HCl4 বলো তাহলে এটার নামকরণ কি হবে? এটার নামকরণ কি হবে বলো? HCFC। হ্যাঁ, এবার বলো একদম একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক। একদম একক স্থানীয় অঙ্কে কোনটা বসাবা বলো? নাম্বার অফ ফ্লোরিন, নাম্বার অফ ফ্লোরিন কয়টা আছে? দুইটা। দশক স্থানীয় অঙ্কে কোনটা বসাবা? হাইড্রোজেন প্লাস 1। হাইড্রোজেন আছে কয়টা? একটা। প্লাস 1 মানে হচ্ছে কত? 2। এবার বলো শতক স্থানীয় অঙ্কে কোনটা বসাবা? কার্বন মাইনাস কার্বন আছে কয়টা? একটা। তার মানে 0 2 2। তাহলে 0 লেখার তো দরকার নাই। তাহলে এটার নাম সিম্পলি কি রে? 2 HCFC স্যার 22। ফ্রিয়ন 11 টা কিভাবে করব? এই যে তুমি এখন বলো এই যে ফ্রিয়ন 11 এটাই হিসাব, এটাই আর কি ফ্রিয়ন 11। এটার নামই হচ্ছে ফ্রিয়ন 11। তাহলে এটার নাম দেখো ফ্লোরিন একক স্থানীয় অঙ্কে বসাও। একক স্থানীয় অঙ্কে কত? এটা আগে বলো CFC নাকি HCFC? CFC বলো তাহলে একক স্থানীয় অঙ্কে কি ফ্লোরিন সংখ্যা? ফ্লোরিন কয়টা? একটা। দশক স্থানীয় অঙ্কে কি? H+1 এখানে কি কোনো হাইড্রোজেন আছে? না, হাইড্রোজেন না থাকলে কত? 0 + 1 মানে কত? 0 + 1 মানে কত? 1। 1 এবার বলো শতক স্থানীয় অঙ্কে কোনটা? কার্বন মাইনাস কার্বন। কার্বন আছে কয়টা? কার্বন একটা। 1 - 1 কত? 0 হবে। ওই জিরোটা দিই নাই আর কি। এবার বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ স্যার। আশা করি যে কোনোটাই দিই না কেন পারবা। পারবা? ওকে। আরেকটা করো তো C2HFCl4। C2HFCl4 এটা দেখি পারো কিনা বলো তাহলে এটা কি হবে? HCFC। হ্যাঁ, তারপরে কি হবে? একক স্থানীয় অঙ্কে কি হবে? ফ্লোরিন একটা। দশক স্থানীয় অঙ্কে হাইড্রোজেন 2 2। শতক স্থানীয় অঙ্কে 1 121। তাহলে HCFC 121। ক্লিয়ার? CFC নামকরণ কিভাবে আসবে যায়? হ্যাঁ, আবার বলে কিভাবে আসবে? এটা একটা সংকেত, সেখান থেকে তুমি কিভাবে আসবে সেটাই। এই তো মনে করো তুমি একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, এটা তো বুঝতে পারছো। তাহলে একক প্রশ্নটা হবে এই স্ট্রাকচারটা দিয়ে বলবে এটার নাম কি, এটার নামকরণ করো, বা নিচের কোনটি CFC 121 বা HCFC 121 এভাবে প্রশ্নটা দিবে। নিচের কোনটি HCFC 121 অথবা নিচের কোনটি ফ্রিয়ন 11, নিচের কোনটি ফ্রিয়ন 12 অথবা নিচের কোনটি CFC 11, নিচের কোনটি CFC 12 সংকেতটা। ঠিক আছে? ওকে, আর পার্সেন্টেজটা আমরা দেখে ফেললাম। এবার আসি হচ্ছে বাকি পড়াগুলো আমি একটু দ্রুত সময়ে 10 মিনিটের ভিতরে বাকি পড়াগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা মেইন বইয়ের কোন কোন জায়গাটাতে পড়বা প্লিজ একটু দেখো। মেইন বই হাতে থাকলে, মেইন বইটার সাথে থাকলে একটু দাগাই নিতে পারো বা কোনটা থেকে একটু দেখে নিতে পারো। কেমিস্ট্রি 5 একটু দেখো। আমরা কি নিয়ে আলোচনা করবো বলছিলাম? হ্যাঁ, গ্রিন হাউসটা গেল, নাইট্রিফিকেশন যে জিনিসটা আমরা সেটা দেখলাম। হ্যাঁ, অথবা পারলে দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো তোমরা, যাতে এগুলা গ্রিন হাউসটা আমরা দেখে ফেললাম, তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলো যাতে পরবর্তীতে দরকার হলে বলতে পারো। তাহলে সিএফসির যে বিষয়টা সেটা আমরা একটু দেখে ফেললাম। হ্যাঁ, সিএফসির বিষয়টা, সিএফসি রিলেটেড যা প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা আলোচনা করছি। হ্যাঁ, আর এসিড বৃষ্টি, এসিড বৃষ্টি যে বৃষ্টির পানির পিএইচ ভ্যালু 5.5 এর চেয়ে কম তাকে আমরা বলে থাকি এসিড বৃষ্টি। এটা রেঞ্জ হচ্ছে 1.8 থেকে 5.5। আর হচ্ছে এসিড বৃষ্টির প্রধান যে উপাদানটা সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ, আর হচ্ছে কোন কোন অ্যাসিড এসিড বৃষ্টির জন্য দায়ী? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে ওই যে বজ্রপাতের সময় নাইট্রোজেন থেকে নাইট্রিক অ্যাসিড পেয়ে গেলাম, তারপর বিভিন্ন শিল্প বর্জ্য থেকে আমরা সালফিউরিক অ্যাসিডটা পেয়ে গেলাম, তারপর আরেকটা কি পেতে পারি?
HCl না, সরাসরি কার্বনিক অ্যাসিড। ওই যে তোমরা বিভিন্ন ধরনের মোটর যান থেকে যখন কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসৃত হবে সেখান থেকে আমরা পেলাম কার্বনিক অ্যাসিড। তাহলে এই সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড সবগুলো যখন বৃষ্টির পানির সাথে মিশে ভূপৃষ্ঠে পতিত হলো তখন সেটাকে আমরা বলে থাকি অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির pH 1.8 থেকে 5.5 বা 5.5 এর চেয়েও কম। ওকে, এবার আমরা একটু দেখি বিভিন্ন ধরনের দূষক গুলা দেখে ফেলি। একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে পরবর্তীতে। আমি ক্লাসটা শেষ করে ফেললো, তোমরা স্ক্রিনশটটা নিয়ে ফেলো। তাহলে দেখো এখান থেকে মিঠা পানির উৎসগুলা হচ্ছে আমরা যে 100 ভাগ পানি আছে তার মধ্যে 97% হচ্ছে তোমার কি লবণাক্ত পানি, মাত্র 3% হচ্ছে তোমার মিঠা পানি। হ্যাঁ, যে পানিটা আমরা পান করব মিষ্টি পানি হতে গেলে সেটাকে pH ভ্যালু 6.5 থেকে 8.5 এর মধ্যে হতে হবে। আর ডেইলি একটা মানুষের পানির চাহিদা হচ্ছে 2 থেকে 2.5 লিটার। এবার আসি বিভিন্ন ধরনের দূষক। প্রথম যেটা সেটা হচ্ছে আমরা বলতে পারি প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক। প্রাইমারি দূষক যেগুলো সরাসরি সোর্স জানা থাকবে সেগুলো হচ্ছে প্রাইমারি দূষক, আর প্রাইমারি দূষক থেকে যে দূষকগুলো সৃষ্টি হয় সেগুলোকে আমরা বলে থাকি সেকেন্ডারি দূষক। তাহলে কোন শিল্প থেকে কোন বর্জ্যগুলো নিঃসৃত হয় এটা একটু মেইন বই থেকে দেখে নিবা। পেট্রোলিয়াম শিল্প থেকে কোনটা প্রবলেম করে, সার শিল্প থেকে কোন ধরনের দূষক উৎপন্ন হয়, চামড়া, ব্যাটারি, তারপর টেক্সটাইল, কাগজ, প্লাস্টিক থেকে কি কি দূষকগুলো নির্গত হয় সেগুলো একটা সামারি দেওয়া আছে, সেটা একটু দেখে নিবা। এরপর আসি ওই যে প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক বললাম। এবার আসি এই চার্টটা একটু দেখে নিবা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে কোন কোন দূষকের মাত্রাটা, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কোন দূষকের মাত্রা কত কত সেটা একটু দেখে নিবা। কার্বন মনোঅক্সাইডের সহনীয় মাত্রা কত। এবার আসি ওয়াটার কোয়ালিটি প্যারামিটার বা সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। সারফেস ওয়াটারের বিশুদ্ধতা পরিমাপ করা হয় সাধারণত খরতা, পিএইচ, বিইউডি, সিইউডি, টিডিএস প্রভৃতির সাহায্যে। এর মধ্যে একটা রিটেন প্রশ্ন আসবে, স্থায়ী ক্ষরতা কি, অস্থায়ী ক্ষরতা কি। তাহলে পানিতে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের কার্বনেট, বাইকার্বনেট থাকে সেগুলোকে আমরা বলে থাকি অস্থায়ী ক্ষরতা। আর যদি পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের ক্লোরাইড, সালফাইড যেগুলো থাকে সেটাকে আমরা বলে থাকি অস্থায়ী ক্ষরতা। তাহলে ক্ষরতা পরিমাপ করি আমরা সাধারণত ইডিটিএ টাইট্রেশনের সাহায্যে। এখানে একটা ছোট্ট নোট রাখবা, সেটা হচ্ছে ইডিটিএ টাইট্রেশনের সময় পিএইচ ভ্যালু 10 হতে হয়। ইডিটিএ টাইট্রেশনের সময় পিএইচ ভ্যালু 10 হতে হয়। আর পানির ক্ষরতা পরিমাপ করা হয় সাধারণত ক্যালসিয়াম কার্বনেটের এককে। কি এককে? ক্যালসিয়াম কার্বনেট। আরো ছোট ছোট কিছু ইনফরমেশন আছে। ডিজলভ অক্সিজেনের পরিমাণ আদর্শ মান হচ্ছে 4 থেকে 8, বিইউডি এর আদর্শ মান হচ্ছে 8, সিইউডি এর মান হচ্ছে কত 10। এটা একটা চার্ট আছে, একটু পরে আমরা দেখতে পাবো। তাহলে আর ক্ষরতা, পানির ক্ষরতা তুমি 50 ppm বলতে তুমি কি বুঝো? তাহলে এই যে চার্টটা দেখে ফেলো, আদর্শ চার্টটা। দ্রবীভূত অক্সিজেনের মান হচ্ছে 4 থেকে 8, সিওডি এর। তাহলে একটা জিনিস দেখো তো, ক্লিয়ার করে নাও তো, ডিও মানে হচ্ছে ডিজলভ অক্সিজেন, অর্থাৎ পানিতে যে অণুজীব গুলা আছে সেগুলা বেঁচে থাকার জন্য যতটুকু অক্সিজেন প্রয়োজন সেটা হচ্ছে ডিজলভ অক্সিজেন। সেখানে উপস্থিত জৈব দূষকগুলাকে ভাঙতে যে অক্সিজেনের প্রয়োজন সেটা হচ্ছে বিইউডি। জৈব অজৈব দুইটাকে ভাঙতে যে অক্সিজেন প্রয়োজন সেটাকে বলে সিইউডি। সো আমাকে একটা ক্লু ক্লিয়ার করো, তাহলে বলো বিইউডি ডিজলভ অক্সিজেন মান বেশি হলে ভালো না কম হলে ভালো? বেশি হলে ভালো। বিইউডি এবং সিইউডি এর মধ্যে কোনটার মান অপেক্ষাকৃত বেশি হবে? বিইউডি বেশি হলে ভালো না কম হলে ভালো? অবশ্যই কম হলে ভালো, কেননা বিইউডি বেশি মানে জৈব দূষক বেশি আছে, সিইউডি বেশি মানে জৈব অজৈব দুইটাই বেশি আছে। তাহলে বিইউডি অপেক্ষা অবশ্যই সিইউডি বেশি হবে, কেননা সিইউডি তে হচ্ছে জৈব অজৈব দুইটাই হিসাব করা হয়। তাহলে বিইউডি এর মান, একটা চার্ট দেখতে পারো কিনা দেখো তো, বিইউডি এর মান নদী ও পানির গুণ। যেমন বিইউডি এর মান যদি তোমার 1 হয় তাহলে অত্যন্ত ভালো, বিইউডি এর মান যদি 2 হয় তাহলে ভালো, 3 হলে মোটামুটি ভালো, 10 হলে খারাপ, 20 এর বেশি হলে খুব খারাপ। তার মানে বিইউডি এর ভ্যালু যত বেশি হবে তত খারাপ। ঠিক আছে? আর ক্ষরতা পরিমাপ করা হয় সাধারণত ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ পিপিএম লেভেলে। যেমন কোন একটা পানির ক্ষরতা 500 পিপিএম বলতে তুমি কি বুঝো? 1 লিটার পানিতে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। কি আছে? 500 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। এবার আসি শিল্প বর্জ্যগুলো আমাদের জন্য কি কি ক্ষতি করে থাকে। লেড, মার্কারি, সিলভার, যে লেড, মার্কারি, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এগুলো আমাদের জন্য কি কি ক্ষতি করে থাকে। যেমন মার্কারি যদি দূষণ বেশি হয় তখন সেটাকে আমরা বলে থাকি মিনামাতা রোগ। তারপর আসি হচ্ছে যদি কি হয়, লেডের বিষক্রিয়ার ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে, তারপর অনিদ্রতা এগুলো হতে পারে। তারপর আসে হচ্ছে আর্সেনিক, ভেরি ইম্পর্টেন্ট। লেকচার শিটে যে এখানে যে পেজে যে কয়টা আর্সেনিকের
কি ইনফরমেশন দেখতেছো সেগুলো একটু মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, আর্সেনিক থেকে কোয়েশ্চেন হয়, বিশেষ করে লাস্ট ইনফরমেশনটা, বাংলাদেশের জন্য আর্সেনিকের সহনীয় মাত্রা কত আর বিশ্বের জন্য কত। তাহলে যেগুলো উন্নত দেশ তাদের জন্য সহনীয় মাত্রা হচ্ছে 0.01, আর বাংলাদেশের জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে সহনীয় মাত্রা হচ্ছে কত, 0.05। খাদ্য শৃঙ্খলে ভারী ধাতুর প্রভাব কোনটার কারণে কি রোগ হয় সেগুলো একটু জেনে নিতে হবে। বিশেষ করে এই যে ক্রোমিয়ামের কারণে কি রোগ হয়, চর্মরোগ হতে পারে, ক্যান্সার হতে পারে, এটা হচ্ছে ক্যান্সার কজিং এজেন্ট বা কার্সিনোজেন বলা হয়ে থাকে। তারপর লেডের বিষক্রিয়ার ফলে হচ্ছে তোমার আইকিউ নষ্ট হয়ে যেতে পারে, তামাকের ফলে ক্যাডমিয়াম রোগ। হ্যাঁ, আরো দুইটা রোগ আছে মনে আছে রে, যে ওই যে ইটাই রোগ হয় কিসের অভাবে, ক্যাডমিয়ামের অভাবে। তারপর হচ্ছে ব্লু বেবি সিনড্রোম, সারা শরীর নীল হয়ে যেতে পারে ক্যাডমিয়ামের অভাবে। এই জিনিসগুলো একটু দেখে নিবা। শেষ হয়ে গেছে, এই ছিল এই চ্যাপ্টার রিলেটেড আলোচনা। আমি আবার বলতেছি, শেষের যে কয়টা টপিকস পড়ালাম, 4 নাম্বার 5 নাম্বার যে টপিকস গুলো পড়ালাম শেষের দিকে, সেগুলো বেশি ইম্পর্টেন্ট। এই পেজটাও একটু ছবি তুলে নাও, এই পেজটাও একটু স্ক্রিনশট নিয়ে রাখো, সেটা হচ্ছে ব্যাসার্ধ ইম্পর্টেন্ট টিপস গুলা, আর এই পেজটার একটু ছবি তুলে নাও। তাহলে এই রিলেটেড টপিকস গুলাই থাকলো। আমাদের মূল যে আলোচনাটা আমরা সেটাতে আবার ফেরত যাই, সেটা হচ্ছে লাস্টের দিকে যে টপিকস গুলা, বিশেষ করে গ্রিন হাউস, এসিড রেইন, নাইট্রোজেন ফিক্সেশন, পানির বিশুদ্ধতার মানদণ্ড, বিইউডি, সিইউডি, আর্সেনিক, এই রিলেটেড টপিকস গুলা থেকে চিটাগং ইউনিভার্সিটিতে বেশি কোয়েশ্চেন হচ্ছে লাস্ট কয়েক বছর ধরে। আর ম্যাথমেটিক্যাল টার্ম গুলা, থিওরি গুলা, সেগুলা বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য থিওরি গুলা, ম্যাথ না থিওরিটিক্যাল আলোচনাগুলো আমরা করে দিলাম। তাহলে পরিবেশ রসায়নের উপর একটু কি থাকলো, মেইন বইয়ের ছবিটা নিতে পারি না স্ক্রিনশট। আচ্ছা, লাস্টেরটা ছিল লাস্টেরটা ছিল লাস্টেরটা ছিল এই পেজটা, এই পেজটা নাকি এটা, এটা ওকে। তাহলে আজকে একটু পর্যন্তই থাকুক। পরিবেশ রসায়নের হচ্ছে মেইন বইয়ের চ্যাপ্টারের শেষে এমসিকিউ গুলো দেখে ফেলবা। তারপর হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে কি কি প্রশ্ন আসছে এই রিলেটেড ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখে ফেলবা। তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি কি প্রশ্ন আসছে সেগুলো একটু দেখে ফেলবা। আর হচ্ছে ওই যে বলছিলাম, দেখছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি টাইপের কোয়েশ্চেনটা বেশি আসে, যে নিচের কোনটি চার্লসের সূত্র, তারপর কোন মানটি সঠিক নয়, এরকম টাইপের প্রশ্নগুলো একটু দেখে ফেলবা। তারপর হচ্ছে এরপরে অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে ফেলবা, আর প্র্যাকটিস গুলো করে ফেলতে হবে। কেমন? ওকে, বেস্ট অফ লাক। নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ, কি জৈব রসায়ন শুরু করব নাকি পরিমাণগত রসায়ন দিয়ে শুরু করব কালকে? জৈব রসায়ন দিয়ে শুরু করতাম। আচ্ছা, কালকে ক্লাসে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ। নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।